ডক্টর ইউনূসের সময়ের একের পর এক উপদেষ্টা সেই সরকারের দোষ ত্রুটি, তাদের অপারগতা এবং সেই সরকারের ব্যর্থতা নিয়ে এখন মুখ খুলছেন। এটা খুবই হাস্যকর এবং খুবই আসলে জাতির জন্য লজ্জাজনক, হতাশাজনক এবং দুঃখজনক যে এক একটা পদ পেয়ে এরা, বিশেষ করে একটা ইউনূসের মতো ট্রানজিশনাল গভর্নমেন্টের থেকে এই ১.৫ বছর এরা যে ক্ষতিটা করে গিয়েছে সংস্কারের বা প্রসেস, রেস্টোরেশন প্রসেসে, রুল অফ ল এস্টাবলিশের ক্ষেত্রে সামান্য নিজেদের পদ পদবি এবং কটা টাকার জন্য, সেটা রাজনৈতিক সরকারগুলো এতটা নির্লজ্জ না। কারণ রাজনৈতিক সরকারগুলো তো পার্মানেন্টলি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসে, এটা একটা সাইকেল। কিন্তু এইটা তো ছিল একটা বিশেষ সরকার ২,০০০ মানুষের মৃত্যুর পর, কিন্তু তারপরে তাদের লজ্জা হয়নি নিজেদের ব্যক্তিগত এবং অর্থনৈতিক স্বার্থের জন্য এখানে থেকে তারা দেশকে সামনে নিয়ে যাওয়ার কথা ছিল তাদের, না নিয়ে তারা হাসিনা পূর্ববর্তী সময়ে, অর্থাৎ হাসিনার থেকেও ভয়ঙ্কর একটা কানাগলির মধ্যে ফেলে দিয়ে গেছে। তো এবার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তো আগে মূল্যায়ন করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, যিনি সরকারের উপদেষ্টাও ছিলেন এবং আগে তিনি নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে কাজ করতেন। এই সরকার সম্পর্কে বেফাঁস মন্তব্য করেছিলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান, এবং এই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা। প্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি তৌহিদ হোসেন কথা বলেছেন যমুনা টেলিভিশনের সঙ্গে। এক সাক্ষাৎকারে তিনি সেখানে বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে, যে এই সরকারের সিদ্ধান্ত গৃহীত হতো 7 সদস্যের একটি কিচেন কমিটির মাধ্যমে, অর্থাৎ উপদেষ্টা পরিষদে কোনো সিদ্ধান্ত গৃহীত হতো না। ঢালাওভাবে তিনি কথাটি বলেছেন, একটি বা দুটো সিদ্ধান্ত সম্পর্কে বলেননি। যেভাবে বলেছেন তাতে করে মনে হচ্ছে যে উপদেষ্টা পরিষদে কখনোই কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, সব সিদ্ধান্তই গোপন কিচেন ক্যাবিনেটে হতো। তা তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন যে প্রতি মঙ্গলবারের সেই কিচেন ক্যাবিনেটের 7 সদস্য বিশিষ্ট সেই ক্যাবিনেট মিটিং হতো, সিক্রেট মিটিং, গোপন মিটিং। সেই মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হতো। আচ্ছা, তো একই অভিযোগ ব্রিগেডিয়ার সাখাওয়াতও করেছিলেন। ঠিক আছে, শুনলাম আমরা এই অভিযোগটি। তারপর তিনি আরো যে ভয়াবহ অভিযোগটি করেছেন সেটি হলো তার নিজ মন্ত্রণালয় সম্পর্কে। তো তিনি হয়তো খেয়াল করেননি যে এই অভিযোগ করলে তিনি কতটা হালকা হচ্ছেন, বা তার ব্যক্তিত্ব দুর্বল হয়ে পড়ছে কিনা, প্রকাশ্যে তার ব্যক্তিত্ব নিয়ে লোকেরা প্রশ্ন করবে কিনা, তিনি অভিযোগটি করে ফেলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, তার নিজ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে তার অভিযোগ হলো যে তার মন্ত্রণালয়ে বাইরের একাধিক উপদেষ্টার, অর্থাৎ ফরেন মিনিস্ট্রির বাইরের একাধিক উপদেষ্টার প্রভাব ছিল, তারা প্রভাব খাটাতেন। তো এইটি একটি গুরুতর অভিযোগ। তিনি পররাষ্ট্র উপদেষ্টা, যিনি কিনা মন্ত্রীর পদমর্যাদায় ছিলেন, তার কথাই সেখানে শেষ কথা হবার কথা ছিল, কিন্তু তিনি সরাসরি অভিযোগ করলেন একাধিক উপদেষ্টা সেখানে নাক গলাতেন কিংবা প্রভাব বিস্তার করতেন। আমাদের যে বাণিজ্য চুক্তি হয়েছে, মার্কিন বাণিজ্য চুক্তি, সেই চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো রকম ইনভলভমেন্ট ছিল না, বা পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলো সম্পর্কে জানতো না, এবং পররাষ্ট্র উপদেষ্টাও জানতেন না। তার মানে তিনি জানতেন না, তাকে জানানো হয়নি কোনো কিছু সম্পর্কে। আর সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, চুক্তি বিষয়ক নেগোসিয়েশন আর সবকিছু, কথাবার্তা সবকিছু হয়েছে বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন জনাব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এই দুইজনই সবকিছু করেছেন। পদত্যাগ কেন করেননি? প্রিয় দর্শক শ্রোতা, তিনি যদিও তার সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে 3 বার তিনি পদত্যাগের চেষ্টা করেছিলেন, বাট তাকে পদত্যাগ করতে দেয়া হয়নি। এইটি তো মানা যাচ্ছে না। তার এই খোঁড়া যুক্তি একেবারে আনঅ্যাকসেপ্টেবল, অগ্রহণযোগ্য। কারণ যখন তার নিজ মন্ত্রণালয়ে অন্য উপদেষ্টাদের প্রভাব, তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, তখন তো রাস্তা দুটো আছে। একটা হলো উচ্চকণ্ঠ হওয়া, সরব প্রতিবাদ করা, বিষয়টির সমাধান হয়ে গেলে কন্টিনিউ করা, সমাধান না হলে আত্মমর্যাদা বজায় রেখে পদত্যাগ করা। তাহলে তার কথার মধ্যে স্ববিরোধিতা লক্ষ্য করছি আমরা। তাহলে হয় তাকে স্বীকার করতে হবে যে আমি পদত্যাগ করবার চেষ্টা করেছি কিন্তু ভয়ে করিনি, কোনো প্রতিহিংসার
আমি শিকার হতে পারতাম। তাই মন্ত্রণালয়ে অন্যরা প্রভাব বিস্তার করেছে, আমি এটি কিছু মনে করিনি। আমি মনে করেছি ঠিক আছে, আমার দায়িত্ব পালন করে যাওয়া দরকার, আমি করি। কারণ উপদেষ্টা পদে থেকেছেন, সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের, তিনি একজন অবসরপ্রাপ্ত মানুষ, তো সেটা তো খারাপ না। তাই নিজের আত্মমর্যাদার বিনিময়ে, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে, আত্মসম্মান বিকিয়ে দিয়ে তিনি উপদেষ্টা পদ আঁকড়ে ধরে সেখানে ছিলেন। যদিও তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেননি, একাধিক উপদেষ্টা সেখানে প্রভাব বিস্তার করেছে। তো তিনি পদত্যাগ করেননি। তো তিনি ইঙ্গিতে বোঝালেন পদত্যাগ তাকে করতে দেওয়া হয়নি, কেউ তাকে বেঁধে রাখেনি, করতে পারতেন তিনি, কিন্তু করেননি। কেন করেননি? সুযোগ সুবিধার ব্যাপার আছে, তাই করেননি। আচ্ছা, একই কথা কিন্তু ব্রিগেডিয়ার শাখাওয়াতও বলেছিলেন যে তিনিও পদত্যাগ করবার কথা ভাবছিলেন, কিন্তু করেননি। কেন করেননি? কারণ সুযোগ সুবিধা আছে সেখানে। আচ্ছা, তো শাখাওয়াত বলেছিলেন যে তিনি যদিও নির্বাচন কমিশনার ছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সার্ভিস নেননি বা চাননি। কারণ সেখানে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশন ছিল, তারা দিন রাত কাজ করছিল এবং অন্যান্য অনেক বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া হয়েছিল। কিন্তু তিনি দুঃখ করে বলেছেন যে যদিও এই বিষয়ে তার অভিজ্ঞতা ছিল যথেষ্ট এবং তিনি নির্বাচন কমিশনার ছিলেন, কিন্তু তার কোনো বক্তব্য, তার কোনো মতামত, তার কোনো সহযোগিতা চাওয়া হয়নি, নেওয়া হয়নি। আমরা দেখেছি মাহফুজকে স্ট্যাটাস দিয়ে একের পর এক ইউনূস সরকারের সময়ের বিভিন্ন যে ক্ষণগুলো, সেই ক্ষণগুলোকে সে সামনে এনে বলেছে। তার মূল বক্তব্যটা ছিল আওয়ামী লীগ আবার ফিরে আসছে, কিন্তু এটি বলতে যে তিনি মূলত ইউনূস সরকারের সময়ের যে ব্যর্থতা এবং তারা যে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে সেটিকে সে তুলে এনেছে। এর আগে রেজাউনাও একই কাজ করেছে এবং সেও এখানে এসে একই ধরনের বক্তব্য দিয়েছে ইউনূস সরকারের সম্পর্কে। শাখাওয়াত হোসেন দিয়েছে। এখন এদেরকে কি আমরা ভণ্ড বলবো, নাকি এদেরকে অর্থলোভী বলবো, নাকি এদেরকে দেশদ্রোহী বা দেশের মানুষের সাথে, সবারই বয়স 60-এর উপরে, বেইমানি করার একটা চরম নিদর্শন হিসেবে এদেরকে আমরা ধরবো? সেটা জনগণকে ঠিক করতে হবে আসলে। তো এইটি তার জন্য ছিল অমর্যাদাকর, যদি সত্যি হয়ে থাকে। তারও দরকার ছিল সেই কারণে উচ্চকণ্ঠ হওয়া, সরব হওয়া, আর সেটি ঠিক না হলে পদত্যাগ করা। তিনিও পদের লোভে পদ আঁকড়ে বসেছিলেন, পদত্যাগ করেননি, বিষয়গুলো পরিষ্কার একেবারে। তো তৌহিদ কিন্তু সেই পথেই হাঁটলেন, যদিও বললেন চেষ্টা করেছেন পদত্যাগের, কিন্তু করেননি, বাকিয়েছেন। রিজওয়ানা এক অভিযোগে বললেন যে তারা ধর্মীয় দলগুলোকে মেইন স্ট্রিমে আসতে দেননি, মেইন স্ট্রিম হতে দেননি। প্রচণ্ড বিতর্ক তৈরি হয়েছে এবং এমন আলাপও হয়েছে যে তাহলে সরকার ইচ্ছাকৃতভাবে জামাত ইসলামকে ভোটে কারচুপি করে নানাভাবে ঠকিয়েছে, ক্ষমতায় আসতে দেয়নি, এই দাবিও কিন্তু উঠেছে। আর ওঠাটা স্বাভাবিক। যদিও রিজওয়ানা পরবর্তীতে বলেছেন যে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন যে আমি এরকম মেন করিনি, কোনো নির্দিষ্ট দল সম্পর্কে বলিনি, আমি বলেছি যে সরকারের নীতি, সরকার চরমপন্থীদের বিষয়ে কঠোর ছিলেন, সরকার কঠোর ছিল, সেই বিষয়ে আমি মেন করেছি। বাট কথা বলে প্যাচ লাগিয়েছেন, ঝামেলা তৈরি করেছেন। তো এগুলো আমরা দেখেছি। তো জানি না এখন আর কোনো উপদেষ্টা এগিয়ে আসবেন কিনা এরকম ঝামেলাপূর্ণ নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে। আমি জানি না কেন তারা অনেক কোয়ালিফাইড, বাই ডেফিনিশন তারা যথেষ্ট কোয়ালিফাইড, অনেকেই। তৌহিদ নিজেও কোয়ালিফাইড, তার দীর্ঘ ডিপ্লোম্যাটিক কেরিয়ার, কিন্তু কি করে এসব কথা বলেন যেখানে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিতে হয়, নিজের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রশ্নগুলো থেকেই যাবে। বাহিনীর কর্মরত এবং অবসরপ্রাপ্ত অফিসারদের গতিবিধি কার্যক্রম মনিটর করা, তারা মোটামুটি ধরেন শীত নিদ্রায় আছে। তারা এই বিষয়টি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আর কি, সব ফ্রি স্টাইল চলছে। পাশাপাশি ডিজিএফআই তে এখন যারা আছেন তাদের সাথে বর্তমান তারেক রহমান সরকারের একে টানাপোড়েন চলছে। ডিজিএফআই সেই আগের স্টাইলে নানা রকমের কথা বলার চেষ্টা করছেন, সে বিষয়গুলো নিয়ে আসছি। প্রথমে আমরা একটু বলি, এই যে খন্দকার হাফিজ, খন্দকার আব্দুল হাফিজ, এই খন্দকার আব্দুল হাফিজ হচ্ছেন এই ভদ্রলোক, এবং এই ভদ্রলোক সেনাবাহিনী থেকে অবসরে গেছেন বিএনপির গত আমলে, এবং এরপরে তিনি ধরেন আওয়ামী লীগের হিসেবে আবির্ভূত হয়েছেন এবং আওয়ামী লীগের তিনি একটি স্থানীয় শাখার তিনি নেতা, সে সম্পর্কে আসছি। তার আগে একটু বলি যে বিডিআর রিপোর্টে এই খন্দকার আব্দুল হাফিজ সম্পর্কে কি বলা হয়েছে। আমি যদি বিডিআর কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টটার থেকে আপনাদেরকে একটু দেখাই। এখানে ধরেন যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তার মধ্যে শাহিন সিদ্দিক, তার মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকের ওয়াইফ, লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, মতিয়া চৌধুরী, মেহের আফরোজ চুমকি, তোরাব আলী, লেদার লিটন, তোরাব আলীর পুত্র, এবং এরপরেই হচ্ছে মেজর আব্দুল হাফিজ, যিনি 26 লং কোর্সের
লং কোর্স থেকে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, এবং সেখানে বলা হয়েছে যে মেজর হাফিজ 25-26 ফেব্রুয়ারি 2009-এর পূর্বে বেশ কয়েক শুক্রবার পিলখানার ভেতরে অফিসার মেসের পাশের অফিসার বাসস্থানের নিকটে এসে ডিএডি নাসিরের সাথে দেখা করে আলাপ আলোচনা করেছেন। ঘটনা ঘটার পরপরই তিনি ডিএডি নাসিরের সাথে মোবাইলে কথা বলেছেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। ঘটনার দিন তিনি সারাদিন আওয়ামী লীগ ব্যক্তিবর্গের সাথে পিলখানার বাইরে কাটিয়েছেন। প্রহসনমূলক অস্ত্র সমর্পণ আয়োজন এবং রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে বিদ্রোহী ও হত্যাকারীদের সাথে সমন্বয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এহেন কর্মকাণ্ড ষড়যন্ত্রকারীদের সাথে তার গভীর যোগসাজশ প্রমাণ মেজর খন্দকার আব্দুল হাফিজকে নিম্ন বর্ণিত দোষে দোষী সাব্যস্ত করেছে। ষড়যন্ত্র, হত্যাকারীদের সঙ্গে যোগসাজশ, অর্থাৎ একদম পরিষ্কার এই রিপোর্টে হাফিজ সম্পর্কে বলা হয়েছে। এখন এই রিপোর্টের পরে জেনারেল কি বলবো মানে বিডিআর কমিশনের এই রিপোর্টের পরে কিন্তু হাফিজ ফ্রি স্টাইল ঘুরে বেড়াচ্ছে। আমি আপনাদের দেখাই যে মেজর হাফিজের যে ফেসবুক পোস্ট, সে ফেসবুক পোস্ট থেকে সরাসরি যদি দেখাই, মার্চের 21 তারিখে আজ ঈদের দিনে মাননীয় সেনাপ্রধানের আমন্ত্রণে সেনা ভবনে এই দেখেন, সেখানে সেনা ভবনের ছবি যে জেনারেল ওয়াকারের সঙ্গে মেজর আব্দুল হাফিজ তিনি ছবি দিচ্ছেন, তার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে তিনি ছবি দিচ্ছেন, নানাভাবে ধরেন ঈদ আয়োজনে আছেন। তো ধরেন বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি সেনা ভবনে জেনারেল ওয়াকারের আমন্ত্রণে তিনি দাবি করছেন, মাননীয় সেনাপ্রধানের আমন্ত্রণে। তো সেনাপ্রধান তো আর আমন্ত্রণ দেয় না, তার একটা উইং থেকে আমন্ত্রণ পত্রগুলো যায়। নিশ্চয়ই আমন্ত্রণ পত্রগুলো ভেটিং হয়, কারা আমন্ত্রণ পাচ্ছেন, নিশ্চয়ই কোনো শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনীর সেনাপ্রধানের কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার কথা না। তো সেক্ষেত্রে এই যে বিডিআর হত্যার অভিযোগে অভিযুক্ত, বিডিআর এর হত্যাকাণ্ডের অভিযোগে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে কমিশনের রিপোর্টে, এই বেটা কি করে সেনাপ্রধানের বাসায় আমন্ত্রিত হয়? তারপর দেখেন, আমি যদি আপনাকে দেখাই, এরপরে আমি সরাসরি তার ফেসবুক থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, সব তার বঙ্গবন্ধু, হাসিনা, এই সব নিয়ে তো আছেই। এর মধ্যে সে ধরেন যে বঙ্গভবনের প্রধান ব্যক্তি, অর্থাৎ রাষ্ট্রের প্রধান ব্যক্তি, রাষ্ট্রপতি পদলেহনকারী, বাংলাদেশের সব থেকে কুখ্যাত সাইকোপ্যাথ শেখ হাসিনার পদলেহন করে রাষ্ট্রপতি হয়েছিলেন, মুজিব বন্দনা করে রাষ্ট্রপতি পদে টিকেছিলেন, এবং এখন এসে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বন্দনা করে সে বর্তমান রাষ্ট্রপতি আছেন। সেই রাষ্ট্রপতির 26শে মার্চের অনুষ্ঠানে তো এরাই যাবে। বাংলাদেশের উচ্চ পর্যায়ে যারা আছে, সেটা রাজনৈতিক নেতা হোক কিংবা আমলা হোক কিংবা সেনাবাহিনী হোক, তারা যে হাসিনার আইডিওলজি ধারণ করে, হাসিনার আইডিওলজি বলতে দেশ বিক্রি করার আইডিওলজি, সেটাতে খুব একটা সন্দেহ থাকার আসলে কোনো সুযোগ কি আছে? এই ধরনের সেনাপ্রধানের পরে আমি যদি আপনাদেরকে দেখাই, এই ধরেন এই যে এখানে লিখছে যে আজ মহান স্বাধীনতা দিবসে বঙ্গভবনে, এবং বঙ্গভবনে তার বিভিন্ন পোস্টমেট ব্যাচমেটদের সঙ্গে তার ছবি এবং অনেক রকমের বিষয় এখানে আছে। এবং এই ধরেন আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে অনেক সেনা কর্মকর্তা, এই বিতর্কিত আনিস আলমগীর সহ অনেকের সঙ্গে তার ছবি আপনি যদি দেখেন। তো বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে যে লোকটা অভিযুক্ত, বঙ্গভবনে দাওয়াত পায় এবং সেনাবাহিনীর ইউনিফর্ম পরা মানুষজন তার সাথে ছবি তোলে। মানে আপনি যদি দেখেন এই বিষয়টা, আপনি কিভাবে দেখবেন, কিভাবে দেখছে আমাদের ডিজিএফআই এর কাছে খবর নাই এগুলো। এবং আপনি আরেকটা ভয়ঙ্কর একটা জিনিস বিষয় দেখাই, এই ধরেন এই যে আব্দুল হক খন্দকার, এই হাফিজ, আপনি যদি তার ইয়েতে যান, ফেসবুকের প্রোফাইল হচ্ছে তার, এবং এখানে ধরেন সে 23 ঘন্টা আগে তার পোস্ট হচ্ছে রক্তচক্ষু, ভয় বাধা কিছুই থামাতে পারবে না তাকে,
তিনির উপরে আবার চন্দ্রবিন্দু দিচ্ছে আর কি। অতি ভক্তি চোরের লক্ষণ আছে না, তিনির উপরে কখনো চন্দ্রবিন্দু হয় না। তিনি বারবার ফিরে আসবেন এই মাটিরই টানে, পিতার রক্তে রঞ্জিত স্বীয় মাতৃভূমিতে কোটি কোটি মানুষের, মানে আজ এরা এই হাসিনারে ইয়ে করতেছে। এবং আপনি যদি দেখেন এই যে আমি যদি এই যে হাসিনারে নিয়ে তার বহু পোস্ট, হাসিনা নাকি সবার অক্সিজেন, তারপর তার থেকে একটা ভয়ঙ্কর পোস্ট দেখলাম এখানে আমি যদি ভয়ঙ্কর পোস্টটা যদি আপনাদেরকে একটু দেখাই, যে বাংলাদেশের থেকে বাংলাদেশের এই দেখেন এই ছবিটা আপনারা একটু দেখেন, সে নিষিদ্ধের রাজনীতি ও সংসদীয় সার্বভৌমত্বের সংকট, এই শিরোনামে একটা লেখা লিখেছে খন্দকার হাফিজ, পিএইচডি, সিএফএফপি, সাবেক মেজর, বাংলাদেশ সেনাবাহিনী ও রাজনৈতিক কর্মী। এখানে সে যে ছবিটা দিয়েছে, এই ছবিটা হচ্ছে এই ছবি, অর্থাৎ ডেমোক্রেসি প্রোহিবিটেড, গণতন্ত্র নিষিদ্ধ। আমি আপনাদেরকে এই ছবিটা একটু ভালোভাবে দেখাতে পারি, আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন মানে কি পরিমাণ অডাসিয়াস বিষয় আপনি যদি দেখেন, এই দেখেন, অর্থাৎ আমাদের পার্লামেন্ট ভবনের উপরে সে একটা ইয়ে বসিয়েছে, ডেমোক্রেসি প্রোহিবিটেড, গণতন্ত্র নিষিদ্ধ, এবং এখানে একটা তালা মেরে দিয়েছে। এটা এপ্রিলের 6 তারিখের পোস্ট। তো বাংলাদেশে একটি নির্বাচিত সরকার বিদ্যমান, বাংলাদেশে নির্বাচিত সরকার কাজ শুরু করেছে, সেখানে এই জাতীয় পোস্ট কি আমাদের গোয়েন্দা সংস্থার নজরে পড়ে না? মানে আমি এটা একটু জানতে চাই। আমি যদি তার ফেসবুকে আবার একটু যাই, তাহলে আপনাদেরকে আমার দেখাতে সুবিধা করতে পেরেছেন। সে দুটো যে নিশ্চিতভাবে মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তি, আর এখন তিনি যে চুক্তির খসড়া করে আবার আড়ালে চলে যাবেন, এবং এই চুক্তি দুটোর সকল দায় গিয়ে পড়বে তারেক রহমান সরকারের উপর, জিসোমিয়া আর আকসা, সে দুটোরও কাগজপত্র তিনি তৈরি করে রেখেছেন। আন্তর্জাতিক আশীর্বাদে প্যারিসের হাসপাতাল থেকে সরাসরি বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে বসে 18 মাস ধরে একের পর এক আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করে বিরাট আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাঙালির মনে চিরস্থায়ী আসন করে নিলেও মনে রাখতে হবে যে তার মন্ত্রিসভায়, তার উপদেষ্টা পরিষদে, তার পারিষদ বর্গের মধ্যে তার চেয়েও বড় একজন আন্তর্জাতিক খেলোয়াড় আছেন, যিনি প্রায়শই এতটাই নীরবে তার কার্যক্রম তিনি করে যান যে অনেক সময় তিনি সবচেয়ে মনোযোগের কেন্দ্রে থাকেন না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসও যাকে দিয়ে মার্কিন বাণিজ্য চুক্তি থেকে শুরু করে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চেয়েছেন, জাতিসংঘে মহাসচিব হতে তদবির চালিয়েছেন, কিংবা যাকে দিয়ে তিনি রীতিমতো দোহায় নানা সময়ে আলাপ আলোচনা করিয়েছেন বিভিন্ন পক্ষের সঙ্গে, সেই ব্যক্তি খলিলুর রহমান বাংলাদেশের এহেন আন্তর্জাতিক খেলোয়াড় যে তিনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে যে ইউনূস আমলে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ নামক একটা পদ সৃষ্টি করে বাংলাদেশের সরকারের একেবারে কেন্দ্রে ঢুকে বসেছিলেন, সেটা যেমন বলা মুশকিল। এরপর কোন জাদু মন্ত্র বলে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামক এক পদ সৃষ্টি করে ইউনূসের উপদেষ্টা পরিষদে স্থান পেলেন, এবং তারপর সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে যাবতীয় বিদেশি চুক্তি যেমন সম্পাদনে মুখ্য ভূমিকা পালন করলেন, তেমনি বাংলাদেশের সকল পররাষ্ট্র সম্পর্ক, পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারণী সিদ্ধান্ত তার মাধ্যমে হতে থাকলো। শুধু তাই নয়, এমনকি সামরিক বাহিনীতেও তিনি তার সমান্তরালে তার নিয়ন্ত্রিত একটা পক্ষ গড়ে তুললেন, যার মাধ্যমে তিনি সামরিক বাহিনীর ভেতরেও নানা রকম কর্মকাণ্ড পরিচালনা করতে থাকলেন, বাংলাদেশের প্রতিরক্ষা নীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকলেন। এহেন খলিলুর রহমান এমনই বড় আন্তর্জাতিক খেলোয়াড় যে যেই বিএনপি তার পদত্যাগ চেয়েছিল ইউনূস আমলে, যেই বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ খুলনায় জনসভা করে এই প্রশ্ন করেছিলেন ইউনূস সাহেবকে যে ইউনূস সাহেব, আপনার কি কোনো কমন সেন্সও নাই? আপনি একজন বিদেশি নাগরিককে
নাকি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল গোপন খবর তার মাধ্যমে ফাঁস করে দেওয়ার ব্যবস্থা করলেন। এরপর এই খলিলুর রহমান এমন রেগে উঠেছিলেন যে তিনি রীতিমতো সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন তাকে যদি আর কেউ বিদেশি নাগরিক বলে তাহলে তিনি 17 বছর ধরে বিদেশে থাকা তারেক রহমানকেও বিদেশি নাগরিক বলতে বাধ্য হবেন। বিএনপি এর পর আরো তেলে বেগুনে জ্বলে ওঠে তাদের নেতার এই অপমানে এবং রীতিমতো সংবাদ সম্মেলন করে যমুনা থেকে বৈঠক থেকে বেরিয়ে নানা সময়ে স্থায়ী কমিটির উচ্চ পর্যায়ের সদস্যগণ খলিলুর রহমানের আনুষ্ঠানিকভাবে পদত্যাগ দাবি করেন ইউনূস সরকারের কাছে। অথচ বিএনপির কোন নেতার কোনো ধারণা ছিল না যে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করে পররাষ্ট্রমন্ত্রী পদটা নাকি তার নাগরিকত্ব চ্যালেঞ্জ করা এই খলিলুর রহমানের হাতে দিয়ে দেবেন। খলিলুর রহমান কত বড় আন্তর্জাতিক প্লেয়ার সেটা দেখা বোধহয় আমাদের আরো বাকি আছে, কারণ সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই ঘোষণা আসে যে তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রিত্বের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দায়িত্ব দিয়েছেন যে যাতে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, মানে তিনি সরকারের মনোনীত প্রার্থী, এবং তিনি যাতে এই জন্য সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বজায় রাখেন জুন মাসের 2 তারিখে ওই নির্বাচনের আগ পর্যন্ত। এবং এই কাজটি এতই গুরুত্বের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এই নতুন সরকারটি করতে দেয় যে গত মাসে খলিলুর রহমান কখন দেশে ছিলেন তা বলা মুশকিল, তবে তিনি তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ইথিওপিয়া সহ সারা পৃথিবী একরকম চষে বেরিয়েছেন 81তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য, এবং মাঝে মাঝেই বলেছেন যে তার প্রধানমন্ত্রী তাকে বলেছেন সর্বাধিক অগ্রাধিকার দিয়ে তিনি যাতে এই কাজটা করেন। এখন তিনি এই ভোট প্রার্থনার এক অনানুষ্ঠানিক বৈঠকে এই কিছুদিন আগে যখন আন্দোরা মানে ইউরোপের একটি ছোট্ট দেশ, সেই দেশের এক প্রতিনিধি যখন তাকে জিজ্ঞেস করে বসেন যে পররাষ্ট্রমন্ত্রী পদের মতো একটা অতি গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি কি করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের দায়িত্ব, যেটা খুব ডিমান্ডিং হবে, যেখানেও তাকে অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে হবে, কি করে তিনি এই 2 দায়িত্ব সামলাবেন। এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তখন বলেছেন আমি কি পদত্যাগ করব? না, আমার প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন পূর্ণকালীন দায়িত্ব পালনের জন্য আমাকে 1 বছরের জন্য ছাড় দেওয়া হবে, পদত্যাগই একমাত্র পথ নয়, আমি ছুটিতে যেতে পারি। ওই যে অনানুষ্ঠানিক আলোচনা জাতিসংঘে, সেই আলোচনার যে ভিডিও পাওয়া যায় সেখানে স্পষ্টত খলিলুর রহমানকে এই কথা বলতে শোনা যায় এবং সে বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বিষয়টি নিয়ে আলাপ হয়ে গেছে যে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হবেন, নিযুক্ত হওয়া মাত্র তাকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তারেক রহমান মনোনয়ন দেবেন, এরপর তিনি বাংলাদেশের পয়সায় মানে রাষ্ট্রীয় খরচে সারা পৃথিবী চষে বেড়াবেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট প্রার্থনা করতে, এবং তারপর তিনি নির্বাচিত হলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে 1 বছরের জন্য সরে যাবেন। তার প্রধানমন্ত্রী তাকে নাকি কথা দিয়েছেন, পরিষ্কারভাবে কথা দিয়েছেন যে পূর্ণকালীন দায়িত্ব পালনের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তাকে 1 বছরের জন্য ছাড় দেওয়া হবে। খলিলুর